ওকে, চলো শুরু করি তাহলে। আমরা আজকে আলোচনা করব হচ্ছে কোষ রসায়ন। তাহলে এটা কোন অধ্যায়ে আছে? জীববিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 3। ঠিক আছে, জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 3-এ আমরা কোষ রসায়ন অংশটা দেখতে পাই। এখন শব্দটা যদি আমরা একটু গবেষণা করি, কি শব্দ? কোষ রসায়ন, তাই না? তাহলে কোষের মধ্যে রসায়ন হচ্ছে, ঠিক আছে? তাহলে কোষস্থ যে রসায়ন সেটাকে আমরা কোষ রসায়ন বলি। তাহলে কোষের মধ্যে কোন ধরনের রসায়ন হয় সেটা নিয়ে যখন আমরা আলোচনা করব, তাহলে কোষ যেহেতু একটা সজীব বস্তু, জীবিত বস্তু, সেহেতু এখানে যে ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো সংঘটিত হবে এবং তার ফলে যে প্রোডাক্টগুলো উৎপন্ন হবে সেগুলো সবগুলো হচ্ছে জৈব বস্তু, তাই না? জৈব বস্তু না? তাহলে কোষের মধ্যে বিভিন্ন ধরনের যে জৈব বস্তুগুলো উপস্থিত থাকে সেই সংক্রান্ত যখন আমরা কি করব, গবেষণা করব, পড়ালেখা করব, ঠিক না? পড়াশোনা করব বা অধ্যয়ন করব আর কি, ঠিক আছে? পড়াশোনা মানে অধ্যয়ন করব, এই সবগুলা বিষয়ক যে বিজ্ঞান সেটাকে আমরা বলতেছি কোষ রসায়ন। আমরা অধ্যায় 1-এ যখন পড়ছিলাম তখন সেখানে কিছু জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে কোষের মধ্যে আমরা সজীব বস্তু, নির্জীব বস্তু এরকম পাইছিলাম, তাই না? আবার সেখানের মধ্যে কিছু সঞ্চিত বস্তু দেখা পাইছিলাম, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, ঠিক আছে না? এইগুলা, এই যে এই উপাদানগুলা সবগুলা কিন্তু কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি, ঠিক না? তাহলে যে সকল বস্তু কার্বন হাইড্রোজেন দিয়ে তৈরি সেগুলোকে আমরা জৈব বস্তু বলি, ঠিক আছে না? বা তোমরা কেমিস্ট্রিতে হাইড্রোকার্বন পড়ছো, ঠিক আছে? তাহলে এই সংক্রান্ত পড়ালেখাকে আমরা কোষ রসায়ন বলি। তো এটা আমাদের কাছে আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাহলে কোন কোষস্থ কোন জৈব বস্তু নিয়ে আমরা এখানে কথা বলবো, ঠিক আছে? তাহলে কোষের মধ্যে যে সকল উপাদান পাওয়া যায় তার মধ্যে আমরা প্রথমে পাবো হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা। ওকে, শর্করা। তারপর কি পাই? প্রোটিন পাই। তারপর কি পাই? লিপিড পাই। ওকে, তাহলে প্রোটিন তৈরির জন্য আমাদের দরকার হচ্ছে অ্যাসিড, এক ধরনের অ্যাসিড, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড নিয়ে আমরা কথা বলবো। ওকে, তা এছাড়া প্রোটিন জাতীয় কিছু উপাদান আছে। প্রোটিন জাতীয় উপাদান হচ্ছে এনজাইম, তাই না? এনজাইম, এই এনজাইম নিয়ে কথা বলবো। তাহলে আমরা এই অধ্যায়ে আমরা আলোচনা করব হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন। প্রোটিনের বাংলা কি? আমিষ। হ্যাঁ, প্রোটিন তৈরি করতে আমাদের দরকার অ্যামিনো অ্যাসিড, তাহলে অ্যামিনো অ্যাসিড নিয়ে পড়ালেখা করব। প্রোটিন ধর্মী কিছু উপাদান যেটা আমাদের দেহে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াকে সহজ করে, এই ধরনের উপাদান হচ্ছে এনজাইম। এছাড়া হচ্ছে লিপিড, এই অংশগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, এইগুলা কিন্তু কোষের মধ্যে আরো বিভিন্ন জায়গায় আমরা খুঁজে পাই, যেমন কোষের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অঙ্গাণু পাওয়া যায়। অঙ্গাণু যে আবরণ বা প্রাচীর বা মেমব্রেন, তার অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে কে কে থাকে? প্রোটিন, লিপিড থাকে, তাই না? আমরা লিপোপ্রোটিন এরকম পাইছি, ফসফোলিপিড এরকম শব্দ পাইছি। হ্যাঁ, তাহলে এই যে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোর গঠন বোঝার জন্য আমাদের এই উপাদানগুলো বুঝতে হবে। ওকে, তাহলে আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। ওকে, তাহলে আচ্ছা, আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। তো প্রথমে আমরা এটার সংজ্ঞাটা একটু পড়ার চেষ্টা করব, কার্বোহাইড্রেট বা শর্করার। তো প্রথমে আমরা একটু বড় করে কার্বোহাইড্রেট কথাটা লিখি। হ্যাঁ, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। ওকে, শব্দটাকে লিখলাম। এই কার্বোহাইড্রেট শব্দটাকে আমরা প্রথমে একটু ভেঙে ফেলি। তাহলে বাংলা কি দাঁড়ায়? কার্বোহাইড্রেট, এরকম দাঁড়ায় না? এরকম দাঁড়ায়, কার্বো এবং হাইড্রেট দাঁড়ায়। তাহলে কার্বোটাকে আমরা একটু আলাদা করে লিখি, এই যে কার্বো লিখলাম। হাইড্রেটটাকে একটু আলাদা করে লিখি, হাইড্রেট লিখলাম। যে কার্বো শুনলে কার কথা মনে পড়ে আমাদের? কার্বন। কার্বন, কার্বন একটা ফ্লেভার আমরা পাই। ওকে, এই যে কার্বন লিখলাম। হাইড্রেট বললে হাইড্রোজেন মনে হয়, কিন্তু হাইড্রেট বা হাইড্রেটেড, পানির সাথে একটা সংশ্লেষ আছে, হাইড্রেটেড, ঠিক না?
হাইড্রো বললে আমরা হাইড্রোজেন ভাবতে পারি, হাইড্রেট যেহেতু বলতেছে পানির কিছু একটা, হাইড্রেটেড, ঠিক না? তাহলে পানি, তাহলে এই যে পানি, তাহলে হাইড্রেট বললে একটা পানি পানি একটা সাউন্ড হয়, ঠিক আছে? তাহলে আমরা যে দুইটাকে আলাদা করছিলাম প্রথমে, এখন এই দুইটাকে আবার একটু জোড়া লাগাই দেই, একটু জোড়া লাগাই দেই, এই যে জোড়া দিয়ে দিলাম। তাহলে জোড়া দিলে কি দাঁড়ায়? কার্বন এবং পানি, ঠিক আছে? তাহলে কার্বনের সাথে আমরা কি যোগ করে দিলাম? পানি যোগ করে দিলাম, ঠিক আছে? তাহলে কার্বনের সাথে যখন পানি যোগ হয়ে যায় তখন সেটাকে আমরা বলতে পারি কি না, কার্বনের জলায়ন। কার্বনের জলায়ন বলতে পারি না? কার্বনকে জল যুক্ত করে দিছি, কার্বনের জলায়ন। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা কার্বনের জলায়নও বলতে পারি। কেন বলতে পারি? কারণ কার্বোহাইড্রেটের মধ্যে কার্বনের সাথে পানি যুক্ত হয়ে যায়, ঠিক আছে? ওকে, কার্বনের জলায়ন বলতে পারি। এখন এটা দেখে আমরা কার্বোহাইড্রেটের ডেফিনিশনটাও বের করতে পারি। কিভাবে বের করতে পারি? তাহলে কার্বোহাইড্রেট কারা? কার্বোহাইড্রেট হচ্ছে এমন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ। প্রথমে আমরা বলছি কেন জৈব রসায়ন, ঠিক না? জৈব রাসায়নিক পদার্থ কে কে থাকে? যেখানে যেখানে থাকে কে? কার্বন থাকে, যেখানে হাইড্রোজেন থাকে, যেখানে অক্সিজেন থাকে। ওকে, এখানে কার্বন কয়টা আছে? একটা। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। অক্সিজেন কয়টা আছে? একটা। ওকে, তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকে কয়টা কয়টা করে? 1:2:1। এই অনুপাতে উপস্থিত থাকে, এর চেয়ে বেশিও থাকতে পারে, তাই না? কিন্তু অনুপাতটা ঠিক থাকবে। ওকে, তাহলে কার্বোহাইড্রেট বা শর্করা হচ্ছে কি এমন এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ যেখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন উপস্থিত থাকবে। কোন অনুপাতে? 1:2:1। এই অনুপাতে যদি উপস্থিত থাকে তখন সেই ধরনের জৈব রাসায়নিক পদার্থকে আমরা কি বলবো? শর্করা বা কার্বোহাইড্রেট বলবো। ওকে, এর নাম থেকে সংজ্ঞাটা বের করে ফেলছি, নাম থেকে সংজ্ঞাটা বের করা যায়। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, এই ধরনের একটা কার্বোহাইড্রেট আমরা দেখি, C6H12O6, ঠিক আছে? C6H12O6, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে কার্বন কয়টা আছে? 6টা আছে, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। তাহলে অনুপাতে যদি আমরা নেই তাহলে 6 দিয়ে কাটাকাটি করলে 1:2:1 দাঁড়ায়। তাহলে এটা একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে না? এটা কার্বোহাইড্রেট। তাহলে এইরকম আমরা আরো কিছু দেখতে পারি, যেমন C5H10O5, এটাও একই অনুপাতে চলে আসে না? এটাও একই অনুপাতে আসে, এটাও একই অনুপাতে আসে। একই অনুপাতে আমরা এটাকে পাই, ঠিক আছে? এটা একই অনুপাতে পাই। তাহলে দেখো, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ দেহের সবচেয়ে বড় উপাদান হিসেবে থাকে কে? কার্বোহাইড্রেট, তাই না? এবং আমরা যে খাবার খাই, হ্যাঁ, এই খাবারের একটা বড় অংশ হচ্ছে কার্বোহাইড্রেট। ভাত বেশি খাই, হ্যাঁ, মাছ মাংস তরকারি কম খাই, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা যখনই খাই কার্বস সবসময় বেশি খাই, ঠিক আছে? তাহলে আমাদের কার্বস যেহেতু আমরা বেশি খাই, সেই জন্য এটা আমরা জীবনের সবচেয়ে বড় একটা অনুষঙ্গ হিসেবে কাজ করে, ঠিক আছে? এই জন্য কার্বোহাইড্রেটকে আবার আরেকটা শব্দ বলা হয় স্টাফ অফ লাইফ, ঠিক আছে? স্টাফ অফ লাইফ, স্টাফ অফ লাইফ। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা অনেকগুলা শব্দ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে কার্বোহাইড্রেটের বাংলা হচ্ছে শর্করা, কিন্তু তাকে আমরা আরেকভাবে বলতে পারছি কার্বনের জলায়ন বলতে পারি। ইংরেজিতে কার্বনের জলায়নের ইংরেজি কি হবে? কার্বনের জলায়নের ইংরেজি কি হবে? হাইড্রেটস অফ কার্বন, ঠিক আছে? হাইড্রেটস অফ কার্বন, হাইড্রেটস অফ কার্বন। ওকে, হাইড্রেটস অফ কার্বন। আর যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে কার্বসের ব্যবহার অনেক বেশি, কার্বস নির্ভর আমরা, সেজন্য স্টাফ অফ লাইফ বলা হয় এটাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা হচ্ছে কার্বোহাইড্রেট অন্যান্য নাম দিয়ে বিবেচনা করলাম। এখন আমরা আবার আসি যে আমরা অনুপাতের কথা বলতেছিলাম, ঠিক না? আচ্ছা, অনুপাতের কথা বলতেছিলাম। এখন আসো আমরা আরেকটা যে সংকেত দেখি, সেটা হচ্ছে C12H22O11, ঠিক আছে? আরেকটা সংকেত দেখলাম। এখন এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে, অনুপাত কার্বন 12টা, হাইড্রোজেন 22টা, অক্সিজেন 11টা, ঠিক না? অনুপাত চিন্তা করলে
এই দুইটার কাটাকাটি করলে 1:2 আসে, কিন্তু এটা আর কাটা যাচ্ছে না, তাহলে এই অনুপাতটা আমরা এই অনুপাতে কনভার্ট করা যাচ্ছে না, ঠিক না? তাহলে এটা কি কার্বোহাইড্রেট? হ্যাঁ। তাহলে একজন বলতেছে হ্যাঁ, একজন বলতেছে না, ঠিক আছে? একজন বলতেছে হ্যাঁ, একজন বলতেছে না। ওকে, তাহলে আমরা এখন কোন উত্তর দেখে গেলাম না, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা দেখলাম HCHO। ওকে, এখানে কার্বন কয়টা আছে? কার্বন একটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। তাহলে অনুপাত ঠিক আছে। এটা কার্বোহাইড্রেট, এটা কার সংকেত? ফর্মালডিহাইড, ঠিক আছে না? ফর্মালডিহাইড, হ্যাঁ। আচ্ছা, আবার যদি CH3COOH, এটা কার সংকেত? আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড। কার্বন কয়টা আছে? দুইটা, হাইড্রোজেন চারটা, অক্সিজেন দুইটা। তাহলে 1:2:1 হয় কিনা? এটা কি কার্বোহাইড্রেট? না, না, এটা তো অ্যাসিড। তাহলে দেখো, আমরা এখানে যে সংজ্ঞাটা শিখলাম, কার্বন হাইড্রোজেন অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকলেই সে কার্বোহাইড্রেট, কথাটা কি আসলে মিলে সবসময়? হ্যাঁ, সব ক্ষেত্রে মিলে কিনা? সব ক্ষেত্রে মিলে না, ঠিক আছে? আবার মিললেও সে কার্বোহাইড্রেট হয় না। ওকে, তাহলে এই যে এই সংকেতটা দেখলাম, এটা কিন্তু একটা কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট নাম হচ্ছে সুক্রোজ। এই কার্বোহাইড্রেট নাম কি? সুক্রোজ। এই কার্বোহাইড্রেট নাম সুক্রোজ, কিন্তু এটা কোনো কার্বোহাইড্রেট না, এটা কোনো কার্বোহাইড্রেট না, কিন্তু অনুপাত মিলে যাচ্ছে। এখন এই সমস্যাটা পরিত্রাণের জন্য কার্বোহাইড্রেটের সংজ্ঞাটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এখন কি পরিবর্তন আছে? এই পরিবর্তন দ্বারা সকল ধরনের কার্বোহাইড্রেটকে চাইলে কি করা যায়? শনাক্ত করা যায়, এবং কার্বোহাইড্রেটকে মানে স্ট্রাকচারটা তৈরি করা যায়। ওকে, তাহলে আমরা এখন একটু দেখি যে এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা। এখন পরীক্ষায় আসলে আমরা কি করব? এই সংজ্ঞাটা কি ব্যবহার করব? পারবো, কোনো সমস্যা নাই। ওকে, আমরা এই সংজ্ঞাটাও ব্যবহার করতে পারবো। এখন আমরা একটু পরে যেটা সংজ্ঞাটা আলোচনা করবো, আধুনিক সংজ্ঞা, সেটাও পরীক্ষায় লিখতে পারবো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা লেখা যাবে। তাহলে আধুনিক সংজ্ঞায় কি বলা হচ্ছে? আধুনিক সংজ্ঞায় বলা হচ্ছে যে কার্বোহাইড্রেট হওয়ার জন্য তার কিছু কার্যকরীমূলক থাকতে হবে। বুঝতে পারছি? তার কিছু কার্যকরীমূলক থাকতে হবে। তাহলে কার্যকরীমূলক কি কি থাকতে হবে? প্রথমে থাকতে হবে যে অ্যালডিহাইড অথবা কিটোন। তাহলে অ্যালডিহাইড অথবা কিটোন দুইটার যে কোনো একটা থাকতে হবে। ওকে, দুইটা কি একই সাথে থাকা যাবে? না, অথবা লিখছি, ঠিক আছে না? অথবা লিখছি। তাহলে অ্যালডিহাইড থাকতে হবে অথবা কিটোন থাকতে হবে। তাহলে অ্যালডিহাইডকে আমরা কিভাবে লিখি? CHO, এভাবে লিখি না? এভাবে লিখি। কিটোনকে আমরা কিভাবে লিখি? কিটোনকে আমরা লিখি এইভাবে করে, এরকম। তার মানে কার্বনের সাথে দুইটা বন্ড আছে, এই দুইটা বন্ডকে আমরা ভেঙে চুরেও লিখতে পারি, চাইলে এইভাবে লেখা যাবে, এইভাবে লেখা যাবে, কোনো সমস্যার উপরও দিয়েও লেখা যাবে, যেভাবে ইচ্ছা। তাহলে কার্বনের সাথে দুইটা বন্ড দিব, আর বাকি দুইটা বন্ড অক্সিজেনের সাথে থাকবে। এবং আর কি থাকবে? আর থাকবে হচ্ছে হাইড্রোক্সি মূলক থাকবে, হাইড্রোক্সি মূলক থাকবে। ওকে, হাইড্রোক্সি মূলক কোনগুলা? OH, তাই না? হাইড্রোক্সি মূলক থাকবে। এটা হচ্ছে আধুনিক সংজ্ঞার কথাবার্তা, কেমন? এখন আমরা একটা এখনো সংজ্ঞা বলি নাই, কিন্তু আমরা শুধু শর্ত বলছি কি কি থাকতে পারবে বা কি কি থাকবে কার্বোহাইড্রেট হওয়ার জন্য। আমরা এখন একটা স্ট্রাকচার লিখবো, সেই স্ট্রাকচারে জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে, বলা হচ্ছে কি অ্যালডিহাইড হওয়ার জন্য কি লাগবে? অ্যালডিহাইড লাগবে অথবা কিটোন লাগবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে 1 2 3 4 4 কার্বন বিশিষ্ট একটা শর্করা দেখি প্রথমে। ওকে, তাহলে অ্যালডিহাইড লাগবে অথবা কিটোন লাগবে। তাহলে আমার হাতে অপশন কয়টা? দুইটা। অ্যালডিহাইডও দিতে পারবো, কিটোনও দিতে পারবো। এখন আমি এখানে একটা 4 কার্বন বিশিষ্ট একটা চেইন আঁকলাম বা শর্করা লিখবো আমরা। এখানে আমরা অ্যালডিহাইড ব্যবহার করবো না কিটোন ব্যবহার করবো?
যে কোনোটা ব্যবহার করতে পারি, ঠিক আছে না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা দুইটা চেইন আঁকি, একটাতে অ্যালডিহাইড ব্যবহার করব, একটাতে কিটোন ব্যবহার করব। ওকে, তাহলে এই 4 কার্বন আঁকলাম, এটাতে আমরা অ্যালডিহাইড ব্যবহার করি, আরেকটাতে কিটোন ব্যবহার করি, ঠিক আছে? তাহলে অ্যালডিহাইড এটাতে ব্যবহার করি CHO, ওকে, এটাতে ব্যবহার করলাম ও। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন অ্যালডিহাইড সবসময় 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়, 1 নাম্বার কার্বন। কিটোন সবসময় 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় কার্বোহাইড্রেটের ক্ষেত্রে। তাহলে এখন এটাকে আমরা 2 নাম্বার কেন বলতেছি? এটাকে তো 3 নাম্বার বলতে পারতাম, 1 2 3 বলতে পারতাম, কিন্তু উপর থেকে হিসাব করতেছি 1 2, তাই না? এটাকে আমরা 1 বলতেছি, আবার এখানে এটা 1 বলতেছি, এটা আমরা 1 2 3 4 বলতে পারতাম, তাই না? এখন নামকরণের ক্ষেত্রে একটা পদ্ধতি আছে, যেই দিক থেকে নামকরণ করলে কার্যকরী মূলককে প্রথমে পাওয়া যাবে সেই দিক থেকে নামকরণ করতে হবে, তাই না? আমি এই দিক থেকে নামকরণ করে ওকে 3 নাম্বারে পাচ্ছি, এদিক থেকে করলে 2 নাম্বারে পাচ্ছি, এই কারণে আমরা উপর থেকে নাম্বারিং করব। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি এটাকে এদিকে দিতাম তাহলে এটা 2 নাম্বার কার্বন হয়ে যেত, তখন এটা 1 নাম্বার হয়ে যেত। বুঝতে পারছি? যেই দিকে নাম্বারিং করলে আগে কার্যকরী মূলক পাওয়া যাবে সেই দিক থেকে আমরা নাম্বারিং করব। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন। তাহলে দেখো কার্বোহাইড্রেট হওয়ার জন্য আমার শর্ত কয়টা? 2টা। প্রথম শর্তে বলা হচ্ছে হয় অ্যালডিহাইড থাকবে নতবা কিটোন থাকবে। তাহলে আমি একটা অ্যালডিহাইড দিলাম, আরেকটাতে কিটোন দিলাম, তাহলে প্রথম শর্ত পূরণ করে ফেলছি। দ্বিতীয় শর্তে কি বলা হচ্ছে? হাইড্রোক্সি মূলক থাকবে। তাহলে এটার কোনো অল্টারনেটিভ নাই, হাইড্রোক্সি মূলকই থাকবে। তবে কতটা থাকবে? একটা না, এখানে থাকবে অসংখ্য। তাহলে অসংখ্য শব্দটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? বায়োলজির ক্ষেত্রে অসংখ্য বোঝানোর জন্য একটা শব্দ ব্যবহার করি, পলি। গুড, পলি। তাহলে পলিহাইড্রোক্সি মূলক। ওকে, তাহলে পলি মানে হচ্ছে অনেকগুলা। তাহলে অনেকগুলা বলতে কতগুলা? যতটা কার্বন এখানে আছে ততগুলা। তাহলে প্রতিটা কার্বনে আমরা কি করব? প্রতিটা কার্বনে আমরা একটা একটা করে OH বসাই দিব। অন্য কালি ব্যবহার করি, প্রতিটা কার্বনে আমরা OH ব্যবহার করব। এই যে OH, ওকে, OH, ঠিক আছে না? এই OH আর এই OH এর পার্থক্য আছে কিন্তু একটু, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এখন এই কার্বনটা খালি আছে, এটাতে আমরা OH দিয়ে দিব, এই কার্বনে OH দিয়ে দিব, এই কার্বনে একইভাবে OH দিয়ে দিব। তাহলে কোনো কার্বন কি বাকি আছে? আর কোনো কার্বন আর অবশিষ্ট নাই। ওকে, একটা করে OH প্রতিটা কার্বনকে আমরা দিয়ে দিলাম। এখন কার্বনের যোজনী কত? 4 না? 4। এখন দেখো আমাদের যা যা দেয়ার আমরা দিয়ে ফেলছি, কিন্তু আমার 2টা শর্ত ছিল, একটা হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন থাকবে এবং হাইড্রোক্সি মূলক থাকবে অনেকগুলা। আমি এই কন্ডিশন ফিল আপ করে ফেলছি, আমার আর কোনো শর্ত আছে? আর কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। এখন এইখানে যে কার্বনগুলো আছে, কার্বনের যোজনী কি 4 পূরণ হয়েছে? এই কার্বনের যোজনী 4 পূরণ হয়েছে? হয় নাই, ঠিক না? কয়টা পূরণ হয়েছে? 3টা। 1 2 3, 3টা পূরণ হয়েছে। তাহলে আরো একটা খালি আছে না? এই খালি জায়গায় কি বসবে? হাইড্রোজেন। তাহলে যার কেউ নাই, ওর কে আছে? হাইড্রোজেন আছে। তো দেখো কার্বনে যখন কেউ থাকে না তখন তার কে থাকে? হাইড্রোজেন থাকে। তাহলে এরকম করে 4টা যোজনী পূরণ করে দিব। এখানে 4টা যোজনী পূরণ করে দিলাম। একটু এদিকে দেখি আমরা, এখানে 4টা যোজনী পূরণ করলাম, এখানে একটা হাইড্রোজেন বসবে না? না না, হ্যাঁ না। এখন দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে বললে ভুল হবে, মানে অনেকে আর কি, কেমন এই যে কার্বনের যোজনী 4 পূরণ করতে গিয়ে, এখানে 4 পূরণ করতে গিয়ে দেখবে এখানেও একটা H বসাই দিছে, কেমন? তো এই জিনিসটাতে কোনো H হবে না, কারণ অনেকে এটা ভুল করে। এই জন্য কি ভুল করি সেটা আগে বলে দিলাম, তাতে ভবিষ্যতে আর ভুল না হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, এই জায়গাটাতে কখনোই কি বসবে না?
হাইড্রোজেন বসবে না। কেন বসবে না? কারণ ওর যোজন হলে 4 পূরণ হয়ে গেছে, 1 2 3 4, ঠিক আছে না? এখানে এই কার্বনের যোজনে কি 4 পূরণ হয়েছে? হয়েছে না? কারণ কার্বন ডাবল বন্ড দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত, এখানে আরেকটা বন্ড দিয়ে হাইড্রোজেনের সাথে যুক্ত, আরেকটা বন্ড দিয়ে এই কার্বনের সাথে যুক্ত, তাহলে তার 4টা বন্ধন পূরণ হয়ে গেছে। ওকে, তাহলে এই পদ্ধতিতে আমরা যদি কার্বোহাইড্রেট তৈরি করি তাহলে কার্বোহাইড্রেটের আর কোনো ভুল হবে না। কেন? ওই যে আমরা অ্যালডিহাইড বা ফর্মালডিহাইড বা অ্যাসিটিক অ্যাসিড দেখছিলাম, তাদেরকে আমরা চাইলে এইভাবে করে লিখতে পারবো না, যদিও তাদের কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত একই। ওকে, এখন এদের আবার কিছু নাম আছে, এই নামগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা তাহলে কি দাঁড়ালো? কার্বোহাইড্রেটের সংজ্ঞা দাঁড়ালো হচ্ছে, দেখো সবার ক্ষেত্রে হাইড্রোক্সিমূলক অনেকগুলো আছে না? সবার ক্ষেত্রে হাইড্রোক্সিমূলক অনেকগুলো আছে না? অনেকগুলো আছে। তাহলে আমরা কি বলতে পারি এরকম পলি হাইড্রোক্সি, পলিহাইড্রোক্সি, তাহলে এরও পলিহাইড্রোক্সি আছে, এরও পলিহাইড্রোক্সি আছে, পলিহাইড্রোক্সি। তাহলে এই পলিহাইড্রোক্সির সাথে কি আছে? অ্যালডিহাইড আছে, ঠিক আছে না? তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, অথবা পলিহাইড্রোক্সির সাথে আর কি আছে? কিটোন আছে। ওকে, পলিহাইড্রোক্সি কিটোন। ওকে, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কিটোন এবং এদের উদ্ভূত যৌগসমূহকে, এদের কাছ থেকে উদ্ভূত যৌগসমূহ, ওকে, যে সকল যৌগ এদের কাছ থেকে তৈরি হবে এই সকল যৌগকে আমরা কার্বোহাইড্রেট বলবো। বুঝতে পারছি? তাহলে আধুনিক সংজ্ঞায় আমরা কার্বোহাইড্রেটকে সংজ্ঞায়িত করতে পারি কিভাবে? পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কিটোন এবং তাদের উদ্ভূত যৌগসমূহকে, অর্থাৎ এদের কাছ থেকে তৈরি হওয়া, কাদের কাছ থেকে? পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড থেকে তৈরি হওয়া, পলিহাইড্রোক্সি কিটোন থেকে তৈরি হওয়া, যে কোনো উপায়ে তৈরি হয়েছে এমন ধরনের যৌগসমূহকে আমরা কি বলতে পারি? কার্বোহাইড্রেট বলতে পারি। যেমন সুদীপ্ত একটু আগে বলছিল স্যার যে মনোস্যাকারাইডের ক্ষেত্রে অনুপাত ঠিক থাকে, তাহলে সংজ্ঞায়িত করলে সবার জন্য সংজ্ঞায়িত করতে হবে, তাই না? তাহলে ডাইস্যাকারাইড পলিস্যাকারাইডকে আমরা ডিফাইন করতে পারি না, তাহলে মনোস্যাকারাইড থেকে তো আমরা ডাইস্যাকারাইড পাই, ঠিক আছে? তাহলে তাদের থেকে উদ্ভূত যৌগ মানে কারা? এখানে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এরা সবাই হচ্ছে উদ্ভূত যৌগ। তাহলে এই উদ্ভূত যৌগসমূহকে আমরা কি বলবো? কার্বোহাইড্রেট বলতে পারবো। এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। এখন পরীক্ষায় আমরা কোনটা লিখবো? যেটা ভালো লাগে সেটা লিখবো। আমরা পুরাতন সংজ্ঞা বলতে কার্বোহাইড্রোজেন অক্সিজেন যার অনুপাত 1:2:1 এটাও লিখতে পারি, অথবা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রোক্সি কিটোন এবং তাদের থেকে উদ্ভূত যৌগসমূহকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারি। দেখো জিনিসটা বোঝা গেছে কিনা? মুছে দিব? এখন আমরা দেখব কার্বোহাইড্রেট, বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেটকে আমরা শ্রেণীবিন্যস্ত করব। কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগটা আমরা এখন দেখি, কার্বোহাইড্রেটকে কিভাবে ক্লাসিফাইড করা যায় বা ক্লাসিফিকেশন করা যায়। কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা আমরা দেখব। তাহলে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। তাহলে কার্বোহাইড্রেটকে আমরা কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে শ্রেণী বিন্যস্ত করতে পারি। একটা হচ্ছে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে। ওকে, আরেকটা ভাগে বিভক্ত করতে পারি, সেটা হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে, বিজারণ ক্ষমতা। আর একটা ভাগে বিভক্ত করতে পারি, সেটা হচ্ছে স্বাদের ভিত্তিতে। ওকে, এখন তোমাদের বইতে এটা আমার অন্য সিকোয়েন্সে লেখা আছে, কিন্তু আমি সিকোয়েন্সটা চেঞ্জ করে দিয়েছি। কেন চেঞ্জ করছি?
আমরা যেটা আগে আলোচনা করব, যেটা সিকোয়েন্স আমাদের জন্য সুবিধা হয়, আমরা সেটাকে আগে আলোচনা করবো আর কি। হ্যাঁ, তাহলে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, তারপর হচ্ছে বিজারণ ক্ষমতার ভিত্তিতে, আরটা হচ্ছে স্বাদের ভিত্তিতে। ওকে, আরটা হচ্ছে স্বাদের ভিত্তিতে। এটাকে স্বাদের করে দিই। হ্যাঁ, স্বাদের ভিত্তিতে তিনটা বিষয় আমরা আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার কিছু অংশ হবে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে, বাকিগুলা তো আজকে আলোচনা পসিবল না। আমরা আজকের রাসায়নিক গঠন অণুটা নিয়ে কিছুটা কথাবার্তা বলবো। রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে এটাকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনোস্যাকারাইড, আরটা হচ্ছে ডাইস্যাকারাইড, এরপরটা হচ্ছে অলিগোস্যাকারাইড, এরপরটা হচ্ছে পলিস্যাকারাইড। এই 4টা ভাগে আমরা বিভক্ত করতে পারি রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে। এখন এখানে তোমরা একটু জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কিছু কিছু বইতে রাসায়নিক গঠন অণুর ভিত্তিতে কার্বোহাইড্রেটকে আবার 3 ভাগে ভাগ করছে। আমরা এখানে কয় ভাগে ভাগ করছি? 4 ভাগে ভাগ করছি। কিছু কিছু বইতে ডাইস্যাকারাইড আলাদা করে লিখে নাই, ডাইস্যাকারাইডকে অলিগোস্যাকারাইডের ভেতর ঢুকাই ফেলছে। কথা বুঝতে পারছি? আচ্ছা, সেক্ষেত্রে যদি 3 ভাগে আমরা করি তাহলে আমরা বলবো কি মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। কথা বুঝতে পারছি? আর যদি 4 ভাগে করি তাহলে ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। সবটুকুই সঠিক, তবে সেখানে আমাদেরকে কার্বনের সংখ্যা লেখার সময় এটা চেঞ্জ করে লিখতে হবে, সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। মনোস্যাকারাইড আমরা কাদেরকে বলি? মনো শব্দের অর্থ হচ্ছে কি? মনো মানে হচ্ছে এক, স্যাকারাইড মানে হচ্ছে কি? স্যাকারাইড মানে চিনি বা শর্করা, তাই না? তাহলে একক শর্করা মনোস্যাকারাইড। তাহলে আমরা কাদেরকে বলবো? মনোস্যাকারাইড হচ্ছে এমন এক ধরনের শর্করা যাদেরকে ভাঙলে আমরা আর কোনো শর্করা খুঁজে পাবো না। ওকে, তাহলে একক শর্করা। 1 টাকাকে ভাঙলে আর কি পাবো? আর কোনো টাকা পাবো? টাকা পাবো না, পয়সা পাবো। পয়সার হিসাব তো আমরা করতেছি না। তাহলে কিন্তু 2 টাকাকে ভাঙলে 1 টাকা 1 টাকা 2টা পাবো। বুঝতে পারছি? তাহলে মনোস্যাকারাইড হচ্ছে একটা 1 টাকার নোট, যাকে ভাঙলে আমরা কিছু পাই না। ওকে, ডাইস্যাকারাইড হচ্ছে 2 টাকার নোট, যাকে ভাঙলে আমরা কি পাই? 2টা 1 টাকা পাই, মানে 2টা মনোস্যাকারাইড পাই। বুঝতে পারছি? তাহলে মনোস্যাকারাইড হচ্ছে এমন এক ধরনের শর্করা যে শর্করাকে আমরা আদ্র বিশ্লেষণ করলে, আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস করলে, পানির সাথে ডিজলভ করে ফেললে, ভেঙে ফেললে আর কিছু পাই না, ভাঙার কোনো অপশন নাই। কিন্তু ডাইস্যাকারাইডকে ভাঙলে আমরা কি পাই? 2টা মনোস্যাকারাইড পাই। বুঝতে পারছি? অলিগোস্যাকারাইডকে ভাঙলে আমরা কি পাই? 3 থেকে 10টা পাই। এখন দেখো, তাহলে ডাইস্যাকারাইড হচ্ছে 2টি মনোস্যাকারাইড নিয়ে তৈরি, অলিগোস্যাকারাইড হচ্ছে 3 থেকে 10টি মনোস্যাকারাইড নিয়ে তৈরি, আর এটা হচ্ছে 10-এর অধিক মনোস্যাকারাইড দিয়ে তৈরি, কে? পলিস্যাকারাইড। এখন তুমি যদি এটাকে 3 ভাগে ভাগ করো, 3 ভাগে ভাগ করো, অর্থাৎ ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইডকে একত্রে অলিগোস্যাকারাইড লেখো, তখন এখানে মনোস্যাকারাইডের সংখ্যা তুমি কত বলবে? 2 থেকে 3 বলবে, 2 থেকে 10 বলবে। ঠিক আছে না? 2 থেকে 10 যদি একত্রে লেখো। আর যদি ভেঙে ভেঙে লেখো তাহলে অলিগোস্যাকারাইড হয়ে যাবে 3 থেকে 10টি মনোস্যাকারাইড বিশিষ্ট শর্করা। আর যদি তুমি এটাকে 3 ভাগে ভাগ করো তখন অলিগোস্যাকারাইড হয়ে যাবে 2 থেকে 10টি মনোস্যাকারাইড বিশিষ্ট শর্করা। এই বিষয়টা বোঝা গেছে কিনা? ইসমা, বুঝছো? তাহলে আমরা কয় ভাবে লিখবো? আমরা 4 ভাবেই লিখবো। ওকে, 4 ভাবেই লিখবো। তাহলে আমরা এই অলিগোস্যাকারাইডটা মুছে দিচ্ছি। আমরা 4 ভাবেই লিখবো, কারণ 4 ভাবে লেখাটা আমাদের জন্য আরামদায়ক।
হ্যাঁ, আরামদায়ক। এবং পরীক্ষাতে সরাসরি ডাইস্যাকারাইড নিয়েই জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, অলিগোস্যাকারাইড নিয়ে কখনোই জিজ্ঞেস করবে না। এই কারণে আমরা ডাইস্যাকারাইডটাকে আলাদা করে পড়ি, এটা আমাদের জন্য সহজ। আজকে আমরা আলোচনা করব হচ্ছে মনোস্যাকারাইড নিয়ে। তাহলে বাকিগুলো মুছে দিলাম, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, এগুলো মুছে দিলাম। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে মনোস্যাকারাইড। অলরেডি আমরা মনোস্যাকারাইড কি, হ্যাঁ, এটা বলে ফেলছি। মনোস্যাকারাইড কি বললাম? হ্যাঁ, এমন এক ধরনের শর্করা যাকে ভাঙলে আমরা কি পাই না, নতুন কোন শর্করা খুঁজে পাই না। এটাকে আমরা কি বলতেছি? মনোস্যাকারাইড। এখন ভেঙে কি পাই না বলছি? শর্করা পাই না বলতেছি। কিন্তু শর্করা না পেলেও এখানে আমরা কি পাই? অন্যান্য মৌল তো পাই, কার্বন পাই না, কার্বোহাইড্রেট, অক্সিজেন, এগুলো তো পাই। হ্যাঁ, এখন এই মনোস্যাকারাইড সাধারণত কতটা কার্বন দিয়ে তৈরি? কথা বুঝতে পারছি? কতটা কার্বন দিয়ে তৈরি? তাহলে মনোস্যাকারাইডকে আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে আবার বিভিন্নভাবে বিভক্ত করতে পারি। কার্বন সংখ্যার ভিত্তিতে বিভিন্নভাবে বিভক্ত করতে পারি। বুঝতে পারছি? তাহলে মনোস্যাকারাইডকে কার্বন সংখ্যার ভিত্তিতে, তাহলে কার্বন কতটি থাকে মনোস্যাকারাইডের মধ্যে? সাধারণত 3 থেকে 10টি কার্বন থাকে। 3 থেকে 10টি কার্বন থাকে। হ্যাঁ, তাহলে মনোস্যাকারাইড আবার কার্বন সংখ্যার ভিত্তিতে বিভিন্ন ধরনের হয়। এখন আমরা দেখি কোন কোন ধরনের হতে পারে সেটা। যদি 3 কার্বন বিশিষ্ট হয়, ঠিক আছে, 3 কার্বন বিশিষ্ট, 3টা কার্বন। অলরেডি আমরা কার্বোহাইড্রেট কিভাবে করে গাঠনিক সংকেত লিখতে হয় আমরা শিখে ফেলছি কিন্তু, ঠিক আছে। আমরা একসাথে গঠন দেখব, এরপরে এদের নামগুলো দেখব। তাহলে 3 কার্বন, আমরা প্রথমে 3 কার্বন আঁকি। 1 2 3, 3 কার্বন। কারণ প্রতিবার কয়টা করে চেইন আঁকবো? প্রতিবার কয়টা করে চেইন আঁকবো? 2টা করে চেইন আঁকবো, তাই না? একবার অ্যালডিহাইডের জন্য একটা চেইন, কিটোনের জন্য একটা চেইন। তাহলে এখানে একটা চেইন আঁকলাম, এখানে আরেকটা চেইন আঁকি। এই চেইনটা কার জন্য? কিটোনের জন্য। তাহলে আমরা এটাকে আগে অ্যালডিহাইড বসাই দিই। সবসময় অ্যালডিহাইড কোথায় বসবে? 1 নাম্বার কার্বনে বসবে। তাহলে CHO, এটা জায়গা ফিক্সড করা। ওকে। কিটোন কোথায় বসে সবসময়? 2 নাম্বার। আরেকটা 2 নাম্বারে বসে, একই সাথে বসবে না। তাহলে আমরা বেসিক স্ট্রাকচার হচ্ছে এটা। ওকে। এখন আর কি বসাতে হয় আমাকে? হাইড্রোক্সিমূলক OH বসাই দিলাম, OH বসাই দিলাম, এখানে OH বসাই দিলাম, এখানে OH বসাই দিলাম। ওকে। তাহলে বেসিক কাজকর্ম শেষ। এখন কি করতে হবে? যোজনী পুরাই দিতে হবে। কার্বনের যোজনী 4 পুরাই দিতে হবে। 1 2 3, এখানে 4, 1 2 3 4 এভাবে লেখা যাবে। সরাসরি H2 এভাবে লিখে দেওয়া যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে এটাতে আমরা আলাদা করে লিখি, অন্যটাতে সরাসরি লিখবো। তাহলে পাশাপাশি হলে সহজ হবে। তাহলে এখানে 2টা হাইড্রোজেন হবে না, আমরা H2 বসাই দিলাম। এখানে H2 বসাই দিলাম সরাসরি। দেখো এভাবেও লেখা যায় কিন্তু, অর্থাৎ এভাবে বন্ড দিয়ে না দেখি আমরা সরাসরি CH2ও লিখতে পারবো। তোমাদের লেখা শেষ হলে বলো। লিখছি। এখন 3 কার্বন, 3কে আমরা কি বলি? ট্রাই বলি। ওকে। আর এটা শর্করা, দেখবে শর্করা সবগুলোর নামের শেষে ওজ একটা সাউন্ড আছে। হ্যাঁ, একটা ওজ সাউন্ড আছে। তাহলে 3 কার্বন বিশিষ্ট শর্করা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ট্রাইওজ। ওকে, ট্রাইওজ। তাহলে এই যে 3 কার্বন,
তিন কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা কি বলতে পারি? ট্রায়োজ বলতে পারি। তাহলে এটা একটা ট্রায়োজ, এটাও একটা ট্রায়োজ, ঠিক আছে না? দুইটাই তো ট্রায়োজ। তাহলে কোন ট্রায়োজের কথা বলতেছি আমরা? অ্যালডিহাইড ওয়ালা ট্রায়োজ না কিটোন ওয়ালা ট্রায়োজ? তোমাকে আমি বললাম তুমি একটা ট্রায়োজের গাঠনিক সংকেত আঁকো, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার দুইটা আছে কোনটা আঁকবো, করতে পারো না? আচ্ছা, তাহলে আমি তোমাকে একটু স্পেসিফিক করে দিতে পারি, অ্যালডিহাইড ওয়ালাটা আঁকো। তাহলে অ্যালডিহাইড ওয়ালা আঁকো, এই সাউন্ডটা সুন্দর, নাকি যদি আমি বলি অ্যালডো ট্রায়োজ আঁকো, কোনটা সুন্দর? তাহলে অ্যালডিহাইড থেকে আসছে অ্যালডো, ট্রায়োজটা আসছে ট্রায়োজ, তাহলে অ্যালডো ট্রায়োজ। তাহলে অ্যালডিহাইডকে আমরা সংক্ষেপে অ্যালডো বলতেছি। আর কিটোন যুক্ত যে ট্রায়োজ সেটাকে আমরা কি বলবো? কিটো ট্রায়োজ বলবো, রাইট, কিটো ট্রায়োজ বলবো। তাহলে কিটো ট্রায়োজ। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে একটা কিটো ট্রায়োজের গাঠনিক সংকেত তুমি আঁকো, তাহলে ইজিলি আঁকা যাবে না? তাহলে এমন একটা ট্রায়োজ আঁকবো মানে 3 কার্বন, ট্রায়োজ মানে 3 কার্বন, কে আছে? কিটোন আছে, আর ওএইচ তো সবারই থাকে, হাইড্রোজেন সবারই থাকে, তাহলে ইজিলি আমি এই স্ট্রাকচারটা কি ফেলতে পারবো না? আচ্ছা, এখন এই অ্যালডোট্রায়োজের আবার একটা নির্দিষ্ট নাম আছে, এই যৌগের একটা নির্দিষ্ট নাম আছে, হ্যাঁ, এই নাম কি? এটার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড, ওকে, গ্লিসারালডিহাইড। এই নামগুলো আমাদের দরকার হবে, এই অধ্যায় তো লাগবেই, সাথে অধ্যায় 9 গিয়েও আমাদের দরকার হবে এই জিনিসগুলা। গ্লিসারালডিহাইড, ওই যে এটার সাথে অ্যালডিহাইড আছে, সেটার নাম এসেছে ডিহাইড, হ্যাঁ, অ্যালডিহাইডের একটা ভাইব আছে এটার মধ্যে। কিটো ট্রায়োজ, কিটো ট্রায়োজ, এটার আবার একটা নির্দিষ্ট নাম আছে, এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি। তাহলে এখানে একটা ওএইচ আছে, এখানে একটা ওএইচ আছে, হাইড্রোক্সি আছে, এটার নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ওই কিটোন অ্যাসিটোন, হ্যাঁ, কিটোনের সাথে সাউন্ড মিল আছে, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। বুঝতে পারছি? ওকে, এটা হচ্ছে যৌগের নাম, এটা হচ্ছে যৌগের নাম, এটা হচ্ছে তার সাধারণ নাম, তার বডি দেখে বোঝা যাচ্ছে এটা কোন ধরনের ট্রায়োজ। এখন তাহলে 3 কার্বন আমরা দেখে ফেললাম, 3 এর পরে কয় কার্বন থাকতে পারে? 4 কার্বন। তাহলে 4 কার্বন হলে 4 কার্বনের নাম কি লিখবো আমরা? কি হবে? টেট্রোস হবে, টেট্রোস। নামের শেষে ওস থাকবে, হ্যাঁ, টেট্রা, টেট্রার সাথে ওস, টেট্রোস, টেট্রোস। এখন টেট্রোস হলে আমরা 3 কার্বনকে আমরা কয় কার্বনে লিখে ফেলবো? 4 কার্বন করে দিব। তাহলে শুধু এখান থেকে একটা কার্বন যুক্ত করব, মাত্র একটা কার্বন এখানে যুক্ত করব, একটা কার্বন যুক্ত করব, বাকি সব একই থাকবে। এখান থেকে এটাও আমরা একটা কার্বন যুক্ত করে দিব, এখানে একটা কার্বন যুক্ত করে দিলাম, তাহলে 4 কার্বন হয়ে গেছে, 4 কার্বন হয়ে গেছে। তখন সেটাকে আমরা কি অ্যালডোট্রায়োজ বলবো? সেটা আমরা কি বলবো তখন? অ্যালডোটেট্রোজ বলবো, ঠিক আছে, অ্যালডোটেট্রোজ বলবো। তাহলে অ্যালডোটেট্রোজ, এটার নাম কি হয়ে যাবে? কিটো টেট্রোস। আর তার নামও পরিবর্তিত হয়ে যাবে। তখন এই অ্যালডিহাইড আছে, এই অ্যালডোটেট্রোজের নাম কি হবে? ইরিথ্রোস, ইরিথ্রোস। এই নামগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, ইরিথ্রোস, ওকে, ইরিথ্রোস। আর এটার নাম হয়ে যাবে ইরিথ্রোলোজ, ইরিথ্রোলোজ। কথা বুঝতে পারছি? এটার নাম হয়ে যাবে ইরিথ্রোলোজ।
এটার নাম হয়ে যাবে ইরিথ্রোলোজ। তাহলে কিটোটেট্রোজের নাম কি? ইরিথ্রোলোজ। কিটোটেট্রোজের নাম হচ্ছে ইরিথ্রোলোজ, ইরিথ্রোলোজ। অ্যালডোটেট্রোজের নাম কি? ইরিথ্রোজ। স্ট্রাকচার সবই একই, শুধু কার্বনের সংখ্যাটা বাড়ছে মাত্র। এখন তাহলে 5 কার্বন বিশিষ্ট আমরা একটা আঁকি। 5 কার্বন হলে তাহলে এটার নাম কি হবে? আগে 5 কার্বন বিশিষ্টকে আমরা কি বলতে পারি? পেন্টোজ। পেন্টোজ শর্করা, ঠিক না? পেন্টোজ শর্করা, পেন্টোজ শর্করা। এই পেন্টোজ শর্করা কিন্তু তোমরা আগেও পাইছিলা অধ্যায় 1-এ। কি পাইছিলা? পেন্টোজ সুগার, হ্যাঁ, ডিএনএ স্ট্রাকচার, আরএনএ স্ট্রাকচারে পাইছিলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এরা আসলে কারা ছিল। একইভাবে আমরা এখানে কি আঁকবো? 5 কার্বন বিশিষ্ট শর্করা আঁকবো। একটা অ্যালডিহাইডের জন্য আঁকলাম, একটা কিটোনের জন্য আঁকলাম। ওকে, তাহলে একটাকে অ্যালডিহাইড বসাই দিলাম, একটাতে কিটোন বসিয়ে দিলাম। বাকিগুলো আমরা কাকে দিয়ে পূরণ করব? প্রথমে ওএইচ দিয়ে পূরণ করব। সবাইকে একটা করে ওএইচ দিলাম, আবার এদিকে সবাইকে একটা করে ওএইচ দিলাম। আর খালি জায়গাগুলো কি করব? হাইড্রোজেন দিয়ে পূরণ করব। এই বাকি জায়গা এটারও হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিলাম। হাইড্রোজেন দিয়ে পূরণ করে দিলাম। তাহলে এটা পেন্টোজ। ওকে, দেখা যায় উপরে, ঠিক আছে। এখন এটা কেমন পেন্টোজ? অ্যালডো পেন্টোজ। এটা কেমন পেন্টোজ? কিটো পেন্টোজ। তাহলে এটা হচ্ছে অ্যালডো, অ্যালডো পেন্টোজ। এটা হচ্ছে কিটো পেন্টোজ। ঠিক আছে, এখন এই অ্যালডো পেন্টোজের নাম কি হবে? রাইবোস। ঠিক আছে, এটার নাম হবে রাইবোস। এই কিটো পেন্টোজের নাম হবে রাইবোলোজ। দেখো কিটোন যেগুলোতে আছে সেগুলো একটা ও শব্দ কিন্তু আছে, কিন্তু একটা ও সাউন্ড আছে। খেয়াল করো, ইরিথ্রো ও সাউন্ড আছে, রাইবো এটা ও, মাঝখানে একটা ও সাউন্ড আছে। হ্যাঁ, আচ্ছা, মানে অতিরিক্ত একটা সাউন্ড কিন্তু এখানে অ্যাড হচ্ছে কিটোনের ক্ষেত্রে। এই রাইবোসটা আমরা কোথাও পাইছিলাম? কোথায় পেয়েছিলাম যেন? ডিএনএ তে, আরএনএ তে পাইছিলাম না। ওটা তো আমরা রাইবোস পাই নাই, ওটা তো রাইবোস না, সেটা আমরা রাইবোস পাইছিলাম কোথায়? আরএনএ তে, তাই না? আরএনএ পূর্ণরূপ কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। এই রাইবোস থেকে রাইবো শব্দটা আসছে, ঠিক আছে না? তাহলে রাইবোস থেকে রাইবো শব্দটা আসছে। তাহলে আরএনএ তে যে 5 কার্বন বিশিষ্ট বা পেন্টোজ শর্করা পাওয়া যায় সেটা হচ্ছে এই পেন্টোজটা, অর্থাৎ রাইবোস। কোন ধরনের রাইবোস? এটা হচ্ছে অ্যালডো আছে এমন ধরনের একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন রাইবোলোস আমরা এখনো কোথাও পাইনি, আমরা রাইবোলোস পরে পাবো। রাইবোলোস আমরা শেষের দিকে গিয়ে অধ্যায় 9-এ গিয়ে পাবো, যখন আমরা উদ্ভিদ শারীর তত্ত্ব পড়বো তখন পাবো। এখন দেখো, তাহলে আরএনএ তে রাইবোস থাকে, ডিএনএ তে কে থাকে? ডিঅক্সি রাইবোস থাকে, ঠিক না? ডিঅক্সি রাইবোস। তাহলে যদি ডিঅক্সি আমরা বলতেছি কি? ডিঅক্সি,
ঠিক আছে না, ডিঅক্সি। এখন ডিঅক্সি এই শব্দটা আমরা নিচেরটা মুছে দেই। শব্দটা হচ্ছে কি ডিঅক্সি, ডিঅক্সি রাইবোস। ওকে, কারণ ডিএনএ পূর্ণ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে ডিঅক্সি রাইবোস থেকে আসে। তার মানে রাইবোস থেকে যখন আমরা অক্সিজেন বাদ দিয়ে ফেলবো, রাইবোস থেকে আমরা অক্সিজেন কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ডি মানে হচ্ছে ডিলিট, ওকে, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, কার কাছ থেকে, রাইবোজের কাছ থেকে। রাইবোজের কাছ থেকে যখন আমরা অক্সিজেন ডিলিট করে দিব তখন তার নাম হয়ে যাবে ডিঅক্সি রাইবোস। এখন এই যে রাইবোজের কাছ থেকে আমরা অক্সিজেন ডিলিট করব বলছিলাম, এখন রাইবোজের শরীরে তো অনেকগুলো অক্সিজেন আছে, অনেক জায়গাতে অক্সিজেন আছে, দেখতেছ? রাইবোজের শরীরে তো অনেক জায়গাতে অক্সিজেন আছে, আমরা কোন অক্সিজেনটা ডিলিট করব? 2 নাম্বারটা, যত 2 নাম্বার আছে সব শেষ করে ফেলতে হবে, ঠিক আছে না? 2 নাম্বার সব ডিলিট করে ফেলতে হবে। তাহলে 2 নাম্বার পজিশনে, তাহলে 2 নাম্বার কোনটা এখানে, এটা 1 হলে এটা 2, 3, 4, 5। তাহলে এই যে 2 নাম্বার পজিশন থেকে আমরা অক্সিজেনটাকে ডিলিট করে দিলাম, এই যে অক্সিজেন মুছে ফেললাম, তাহলে 2 নাম্বার কার্বনে কি থাকবে, 2টা হাইড্রোজেন থাকবে মাত্র, কোন অক্সিজেন থাকবে। তাহলে হাইড্রোক্সি মূলক নাই, 2 নাম্বার কার্বনে হাইড্রোক্সি মূলক নাই, আছে শুধুই হাইড্রোজেন। তাহলে ডিঅক্সি রাইবোজের ক্ষেত্রে 2 নাম্বার পজিশনে কোনো অক্সিজেন থাকবে না, তখন এটার নাম কি হয়ে যাবে, তখন এর নাম হয়ে যাবে ডিঅক্সি রাইবোস, এটার নাম হয়ে যাবে ডিঅক্সি রাইবোস। তাহলে ডিঅক্সি রাইবোসও কিন্তু এক ধরনের কি, অ্যালডোপেন্টোস, অ্যালডিহাইড আছে সেই জন্য ডিঅক্সি রাইবোস এক ধরনের অ্যালডোপেন্টোস। এরকম আরো কিছু পেন্টোজ সুগার আছে, আমরা শুধু নামগুলা জেনে রাখলে হবে, আমার এগুলা বিস্তারিত জানতে হবে না। তাহলে এরকম আরো অ্যালডোপেন্টোজ আছে, যেমন নাম হচ্ছে জাইলোস। জাইলোস এক ধরনের কি শর্করা, অ্যালডোপেন্টোস, 5 কার্বন বিশিষ্ট শর্করা জাইলোস, অ্যালডিহাইড যুক্ত শর্করা, 5 কার্বন বিশিষ্ট, শুধু এমসিকিউর জন্য লাগবে, ওকে, স্ট্রাকচার আমার দরকার হবে না। এরপর কি আছে, অ্যারাবিনোস আছে, অ্যারাবিনোস আছে। তাহলে আমরা অ্যালডোপেন্টোজের ক্ষেত্রে কয় ধরনের শর্করা দেখলাম, অ্যালডোপেন্টোজের ক্ষেত্রে 3 ধরনের না 4 ধরনের, 4 ধরনের। একটা দেখলাম রাইবোস, একটা দেখলাম ডিঅক্সি রাইবোস, একটা দেখলাম জাইলোস, একটা দেখলাম অ্যারাবিনোস। তার মধ্যে গাঠনিক সংকেত দেখছি 2টার, একটা রাইবোজের গাঠনিক সংকেত আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজের গাঠনিক সংকেত, বুঝতে পারছি? ওকে, এখন আসি আমরা কিটোপেন্টোজে। কিটোপেন্টোজের ক্ষেত্রে আসি। কিটোপেন্টোজের ক্ষেত্রে এটা তো স্ট্রাকচারটা আমাদের কাছে পরিচিতই, আমরা শুধু এখানে আরেকটা অতিরিক্ত দেখব, সেটা হচ্ছে রাইবোলোজের সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে জাইলোলোজ। জাইলোলোজ, ঠিক আছে, জাইলোলোজ। এখানে যেমন জাইলোস পাইছিলাম, এখানে জাইলোলোজ, এখানে রাইবোস, ওখানে রাইবোলোজ। সাউন্ডটা কিন্তু দেখো, সাউন্ডটা মিল আছে কিন্তু, তাই না? এখানে রাইবোস হলে অ্যালডো, রাইবোস হলে কিটোনিকে সেটা হয়ে গেছে কি রাইবোলোজ। অ্যালডিহাইডে জাইলোস হলে কিটোনে হয়ে গেছে জাইলোলোজ। এখন জাইলোলোজের স্ট্রাকচার কিরকম, জাইলোলোজের ক্ষেত্রে স্ট্রাকচারটা পরিবর্তিত হয় হচ্ছে 3 নাম্বারে এসে, এটা 1, এটা 2, এটা 3। এখন 2 এ তো পরিবর্তন করতে পারবে না, কারণ 2 এ তো কি আছে, কার্যকরী মূলক আছে, এটাতে তো হাত দেওয়া যাবে না, সে তো মুরব্বী, হ্যাঁ, মুরব্বী মাইন্ড করবে আবার, হ্যাঁ, একে চেঞ্জ করা যাবে না। তাহলে 3 নাম্বারের OH-টাকে আমরা কি করব, বাদ দিব না, বাদ দিলে তখন ডিঅক্সি হয়ে যাইতো কথাটা,
কিন্তু আমরা ডিঅক্সি শব্দ আনি নাই এখানে, তখন এর নাম হয়ে যেত ডিঅক্সি রাইবোলোজ, এমন হয়ে যেত, কিন্তু এরকম তো কিছু নাই, তাই না? তাহলে আমরা জাইলোলোজ বানানোর জন্য যেটা করব, ওএস থাকবে, তবে সেটাকে এই দিক থেকে এই দিকে পাঠাই দিব। ওকে, তাহলে ঘোরাই দিছি, খালি ডান দিক থেকে কোন দিকে নিয়ে গেলাম, বাম দিকে নিয়ে গেলাম। তাহলে রাইবোলোজের 3 নাম্বার কার্বন পজিশনে ওএসটাকে আমরা ডান দিক থেকে কোথায় দিয়ে দিলাম, বাম দিকে দিয়ে দিলাম, তখন এটা কি হয়ে গেছে, জাইলোলোজ হয়ে গেছে। তার মানে আমরা বুঝতেছি যে OH এর পজিশনের কারণে যৌগের নাম বা যৌগের ধর্ম বা নতুন একটা যৌগের উৎপন্ন হয়, ঠিক আছে না? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যত OH লিখছি সবগুলো কোন দিকে ছিল, ডান দিকে ছিল, সবগুলো ডান দিকে ছিল, হ্যাঁ সব ডান দিকে ছিল, কিন্তু একটাকে যেই মাত্র বাম দিকে নিয়ে গেছি তখন সে পরিবর্তিত হয়ে নতুন একটা যৌগ তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে রাইবোলোজ সব ওএস ডান দিকে, জাইলোলোজের ক্ষেত্রে শুধু 3 নম্বরের ওএসটা কোন দিকে, বাম দিকে। ওকে, তাহলে আমরা কিটোপ্যান্টোজের ক্ষেত্রে কয় ধরনের কিটোপ্যান্টোজ দেখলাম, কয় ধরনের কিটোপ্যান্টোজ, 2 ধরনের, একটা হচ্ছে রাইবোলোজ, একটা জাইলোলোজ। ওকে, আমাদের প্যান্টোজ শর্করার নিয়ে কথাবার্তা শেষ। এখন আমরা দেখবো হচ্ছে হেক্সোস নিয়ে। ওকে, হেক্সোস না, এখানে এলআরডি না, এটা নতুন একটা যৌগ না, করার কারণ না, এটা হচ্ছে তার ফরমেশনই ডিফারেন্ট, কত বুঝতে পারছো, এটা ফরমেশনই ডিফারেন্ট, সে নতুন আরেকটা যৌগ তৈরি হয়েছে। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে হেক্সোস। তো তোমরা হেক্সোসটা একটু লেখো, হেক্সোসটা তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখো তো। হেক্সোস, হেক্সোস মানে কি হবে, 6 কার্বন বিশিষ্ট। তাহলে একটা অ্যালডোহেক্সোস একটা কিটোহেক্সোস হবে, তাই না? একটা অ্যালডোহেক্সোস একটা কিটোহেক্সোস, একটা অ্যালডোহেক্সোস একটা কিটোহেক্সোস। হয়ে গেছে? আঁকছি নিশ্চয়ই, এরকম কিছু একটা আঁকছো। নিশ্চয়ই এরকম কিছু আঁকছো। তাহলে প্রথমে হচ্ছে দেখো, এই যে এরকম, এখন এরকম। আচ্ছা, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বলছিলাম কি, যত OH সব কোন দিকে থাকবে, ডান দিকে থাকবে, ঠিক আছে? স্বভাবতই তুমি ডান দিকে আঁকবা, হ্যাঁ ওকে, কোনো সমস্যা নেই, ডান দিকে আঁকছো। কিন্তু হেক্সোসের ক্ষেত্রে, হেক্সোসের ক্ষেত্রে 3 নাম্বার কার্বন পজিশনে দুইটারই পরিবর্তন আছে। কয় নাম্বার কার্বনে, 3 নাম্বার কার্বনে। তাহলে 3 নাম্বার কার্বনে এসে, এই 3 নাম্বার কার্বনে এসে দুইটার ক্ষেত্রেই OH হয়ে যাবে কোন দিকে, বাম দিকে। এই OH-টাকে তাহলে আমরা মুছে দিলাম, এই OH-টাকে মুছে দিলাম, এটা হয়ে যাবে কোন দিকে, বাম দিকে, এটা হয়ে যাবে বাম দিকে, তাহলে এদিকে H থাকবে। তাহলে হেক্সোসের ক্ষেত্রে, হেক্সোসের ক্ষেত্রে, সকল হেক্সোসের ক্ষেত্রে না কিন্তু, আবার কেমন, সকল হেক্সোসের ক্ষেত্রে না,
আমরা যে দুইটা হেক্সোস নিয়ে কথা বলতেছি এই দুইটা হেক্সোসের ক্ষেত্রে বলতেছি, তাহলে তাদের 3 নাম্বার কার্বনের OH কোন দিকে থাকবে? বাম দিকে থাকবে। 3 নাম্বার কার্বনের OH বাম দিকে থাকবে, দুইটার ক্ষেত্রে বাম দিকে আছে, বুঝতে পারছি? তাহলে এটা অ্যালডোহেক্সোস না, এটা অ্যালডোহেক্সোস, অ্যালডিহাইড আছে এমন ধরনের হেক্সোস। এই অ্যালডোহেক্সোসের নাম কি? গ্লুকোজ। আমরা নাম শুনছি না গ্লুকোজের? এটা কিটোহেক্সোস। এই কিটোহেক্সোসের নাম কি? ফ্রুক্টোজ। নাম শুনছি না ফ্রুক্টোজ? ফ্রুক্টোজ। কথা বুঝতে পারছি? একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। পরীক্ষা অনেক সময় এরকম আছে, একটি অ্যালডোহেক্সোসের গাঠনিক সংকেত আঁকো। কথা বুঝতে পারছি? অ্যালডোহেক্সোস। তাহলে অ্যালডোহেক্সোস মানে হচ্ছে কি? গ্লুকোজ। হ্যাঁ, আরো অনেকগুলো আছে, এই স্ট্রাকচারটা হচ্ছে গ্লুকোজের। হ্যাঁ, এটা নিয়ে এখন আমরা আসি নাই, এল আর ডি নিয়ে এখনো কোনো কথা বলি নাই। এটা হচ্ছে কি? ফ্রুক্টোজ। তাহলে এখন পর্যন্ত আমি ডিফারেন্স কি পেলাম অন্য সবগুলোর সাথে? কায়োস থেকে প্যান্টোস পর্যন্ত, হ্যাঁ, তাদের সাথে হেক্সোসের পার্থক্য কোথায় পেলাম? 3 নাম্বারের কার্বনে পার্থক্য পেলাম, 3 নাম্বার কার্বনে পার্থক্য পেলাম, তাই না? 3 নাম্বারের OH সবসময় কোন দিকে হবে? বাম দিকে হবে। 3 নাম্বারের OH সবসময় বাম দিকে হবে। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 5 নাম্বার কার্বন। এই যে 5 নাম্বার কার্বন, ওকে, এই 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনের OH-টা এখানে কোন দিকে আছে? ডান দিকে আছে। এখন 5 নাম্বার কার্বনের OH দুই দিকে থাকতে পারে। OH ডানেও থাকতে পারে, OH বামেও থাকতে পারে, ডান পাশেও থাকতে পারে, বাম পাশেও থাকতে পারে। যদি OH 5 নাম্বারের OH ডান দিকে থাকে তখন সেটাকে আমরা বলি ডি। এই পজিশনটাকে আমরা কি বলি? ডি। ডি এর পূর্ণরূপ কি? ডেক্সট্রো রোটেটরি। ডেক্সট্রো রোটেটরি। তাহলে ডেক্সট্রো রোটেটরির সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? ডি। ওকে, আর বাম দিকে থাকলে তখন সেটাকে আমরা বলি এল। কথা বুঝতে পারছি? বাম দিকে থাকলেও সেটাকে আমরা কি বলি? এল। তাহলে এল এর পূর্ণরূপ কি? এর পূর্ণ হচ্ছে ল্যাবো রোটেটরি। বুঝতে পারছি? এল এর পূর্ণরূপ কি? ল্যাবো রোটেটরি। এল এর পূর্ণরূপ হচ্ছে ল্যাবো রোটেটরি। ওকে, তাহলে ডি এর পূর্ণরূপ হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, এল এর পূর্ণরূপ হচ্ছে ল্যাবো রোটেটরি। এটাকে ডান আবর্তীও বলা হয়, অর্থাৎ ডেক্সট্রো রোটেটরিকে আমরা কি বলতে পারি? ডান আবর্তী, অর্থাৎ ডান দিকে আবর্তী। কাকে ডান দিকে করে? এটাকে বাম আবর্তী বলা হয়। কেন এটা বলি আমরা? সেটা হচ্ছে, এটা আমি জানার জন্য, খুব নেসেসারি কিছু না। সেটা হচ্ছে যখন এটার ভেতর দিয়ে কোনো আলো প্রবাহিত করা হয়, ঠিক আছে, আলো প্রবাহিত করা হয়, তখন সে আলোর ডিরেকশনকে পরিবর্তন করে দেয়, আলোর দিককে পরিবর্তন করে দেয়, অর্থাৎ আলোর ঘূর্ণনের দিক পরিবর্তন করে দেয়। সে ডান দিকে যদি ঘুরাই দেয়, হ্যাঁ, ক্লকওয়াইজ যদি করে দেয় ডান দিকে, তখন সেটাকে আমরা ডান আবর্তী বলি। যদি সেটা বাম দিকে করে দেয় বা এন্টি ক্লকওয়াইজ করে দেয় তখন সেটাকে বাম আবর্তী বলি। কিছু বুঝাইতে পারছি? হ্যাঁ, ধরো এটা একটা বোতল, এখানে আমরা কি রাখলাম? গ্লুকোজ রাখলাম। এর ভেতর দিয়ে আলো প্রবাহিত হলো, তখন আলোটা যখন যাবে সামনের দিকে তখন সে ঘুরে ঘুরে যাবে, এরকম ঘূর্ণিঝড়ের মতন করে যাবে, এরকম ঘুরে ঘুরে। ঘূর্ণনের দিকটা কোন দিকে হবে? তখন ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতেছে সেই দিকে ঘুরবে, তখন সেটাকে আমরা কি বলবো? ডান আবর্তী বা ডেক্সট্রো রোটেটরি। আর যদি এই আলোর ঘূর্ণনটা উল্টা দিকে করে দেয় তখন সেটা আমরা বলতেছি বাম আবর্তী বা ল্যাবো রোটেটরি। বুঝতে পারছি? এই জন্য এদেরকে বলা হয় আলোক সক্রিয়।
এবং আলোক সক্রিয় এবং ঘূর্ণনের দিক ডান দিক বা বাম দিক যেদিকে হয়। এখন এখানে যে গ্লুকোজটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্লুকোজটা ডি পজিশনে আছে না এল পজিশনে আছে? ডিতে আছে। কেন? 5 নাম্বার ওএইচ কোন দিকে আছে? ডান দিকে আছে। ডান দিকে থাকলে আমরা সেটাকে কি বলি? ডি বলি। তাহলে এই গ্লুকোজের নাম কি হবে? ডি গ্লুকোজ, তাই না? এই ফ্রুক্টোজের 5 নাম্বারের ওএইচ কোন দিকে আছে? ডান দিকে আছে। এটাকে আমরা কি বলবো? ডি ফ্রুক্টোজ বলবো। ওকে, এখন এটাকে মুছে যদি আমরা এদিকে করে দেই, তখন এটার নাম কি হয়ে যাবে? এল এল গ্লুকোজ হয়ে যাবে, তাই না? এল গ্লুকোজ হয়ে যাবে। এটাকে যদি আমরা ঘোরাই এদিকে করে দেই, তখন এটার নাম কি হয়ে যাবে? এল ফ্রুক্টোজ হয়ে যাবে, তাই না? এল ফ্রুক্টোজ হয়ে যাবে, এল ফ্রুক্টোজ হয়ে যাবে। তাহলে ডি আর এল বুঝতে পারছি। তাহলে 5 নাম্বারের ওএইচ কোন দিকে আছে তার উপর ভিত্তি করে আমরা তাদেরকে ডি এবং এল হিসেবে আলাদা করতে পারি। ওকে, এখন দেখো, সাধারণত প্রকৃতিতে সবসময় ডি ডি পাওয়া যায়, অর্থাৎ ডি গ্লুকোজ। এল প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায় না, এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, ল্যাবের মধ্যে তৈরি করতে হয়। তাহলে প্রকৃতিতে ন্যাচারালি কি পাওয়া যায়? ডি গ্লুকোজ পাওয়া যায়, বা ডি ফ্রুক্টোজ বা ডি পজিশনটা প্রকৃতিতে পাওয়া যায়। এখন আমরা বাজার থেকে গ্লুকোজ কিনে খাইছি কখনো? হ্যাঁ, খাইছি। বাজারে যে গ্লুকোজটা বিক্রি করে প্যাকেটে ভরে, এটা আসলে গ্লুকোজ লেখা থাকে না অন্য কিছু লেখা থাকে? হ্যাঁ, ওটা তার নাম, কিন্তু তার প্রোডাক্ট নাম কি? যে আমরা ওষুধ কিনি না, ওষুধে তো জেনারিক নেম থাকে আর হচ্ছে কমার্শিয়াল নেম থাকে। হ্যাঁ, দেখবে তোমার ডেক্সট্রোস লেখা আছে, কথা বলছো? বাজার থেকে আমরা যে গ্লুকোজটা কিনে খাই, এটা লেখা আছে ডেক্সট্রোস। দেখছে কখনো এটা? আজকে বাজার থেকে একটা গ্লুকোজের প্যাকেট নিয়ে দেখবা, কিনবা না? দেখবা, কিনতে বলি নাই। যে দোকানদারকে বলে যে, বলে আঙ্কেল আমার একটা যে গ্লুকোজের প্যাকেট দেন, দেখবা, দেখে দাম কত? 100 টাকা। ও, দাম তো অনেক বেড়ে গেছে, রেখে দেন। ওকে, তো দেখবা, দেখবে ডেক্সট্রোস লেখা আছে। এখন ডেক্সট্রোস আসলে কি? ডি গ্লুকোজ না এল গ্লুকোজ? ডি গ্লুকোজ। কারণ প্রকৃতিতে তো ডি গ্লুকোজই পাওয়া যায়, এটা নেচার থেকে তো কালেক্ট করছে এটা। হ্যাঁ, তাহলে কেন ডি গ্লুকোজের নাম ডেক্সট্রোস হয়ে গেছে? কারণ ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটর, এটা ডেক্সট্রো কথাটা এখান থেকে নিছে, আর গ্লুকোজের ওস শব্দটা এখান থেকে নিছে। এই জন্য ডি গ্লুকোজ আরেক নাম হচ্ছে কি? ডেক্সট্রোস। বুঝতে পারছি? তাহলে ডি এর ডেক্সট্রো নিছে, গ্লুকোজের ওস নিছে, মিলায়া ডেক্সট্রোস বানাইছে। তার মানে হচ্ছে ডি গ্লুকোজ মানে হচ্ছে ডেক্সট্রোস, ডেক্সট্রোস মানে ডি গ্লুকোজ, ডি গ্লুকোজ মানে ডেক্সট্রোস। বুঝতে পারছি? এখন আমরা আমরা হেক্সোজ বলতে সাধারণত কাদেরকে চিনি? গ্লুকোজ ফ্রুক্টোজকে চিনি, ঠিক আছে না? গ্লুকোজ ফ্রুক্টোজকে চিনি। এখন গ্লুকোজ বাদেও আরো কিছু কি আছে? অ্যালডোহেক্সোজ আছে। আমাদের এমসিকিউর জন্য এটা কাজে লাগবে। ওকে, কে কে আছে? গ্লুকোজ বাদেও আছে কে? আমরা এদিকে লিখি, ম্যানোজ আছে, ম্যানোজ আছে, ঠিক আছে। আর কে আছে? গ্যালাক্টোজ আছে, গ্যালাক্টোজ আছে। তাহলে অ্যালডোপ্যান্ডোজ হিসেবে আমরা কয়জনকে পেলাম? অ্যালডোপ্যান্ডোজ হিসেবে কয়জনকে পেলাম? তিনজনকে পেলাম, ঠিক আছে না? অ্যালডোপ্যান্ডোজ হিসেবে আমরা তিনজনকে পেলাম। একটা পেলাম হচ্ছে গ্লুকোজকে, আরটা ম্যানোজ, আর একটা গ্যালাক্টোজ। ওকে, তিনটাই হচ্ছে অ্যালডোহেক্সোজ, অ্যালডোহেক্সোজ। আর কিটোহেক্সোজ হিসেবে শুধু ফ্রুক্টোজকে পেলাম।
এরপরে হেক্সোজ মোটামুটি আমাদের আলোচনা হয়ে গেছে। এরপরে হ্যাপ্টোজ আছে, অক্টোজ, ন্যানোজ, ডেকোজ যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই, তো এটা নিয়ে আমাদের কোনো পেরেশানিও নাই। এটা তোমরা একটু দেখে নিবা, কিছু নাম টাম থাকলে একটু চোখ বলে রাখবা, এটা আমাদের পরীক্ষায় খুব একটা সেভাবে আসে না, আমাদের হেক্সোজ পর্যন্ত আসে পরীক্ষাতে। ওকে, এখন এই হেক্সোজের আবার কিছু রিং ফরমেশন দেখা যায়। কেমন? এই হেক্সোজটা অর্থাৎ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কি তৈরি করে? রিং এর মতন গঠন তৈরি করে। এই রিং এর গঠনটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, এখন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা?